এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের হয়ে জাতিসংঘের যুদ্ধ ঘোষণা করলো চীন ও রাশিয়া। ভেটোতেই বোল্ড হলো মার্কিন মিত্ররা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্প দেরিতে হলে বুঝতে পারছে ইরানের পক্ষে রাশিয়া এবং চীন কাজ করছে, ফলে এই যুদ্ধ লম্বা সময় ধরে চলবে। এই যুদ্ধে ট্রাম্প জিতবে না। ইরান যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েল বা আমেরিকার মধ্যে না, এটা বিশ্ব শক্তিধর দেশগুলোর একটা প্রতিযোগিতা, একটা জয় পরাজয়ের হিসাব নিকাশ। সেই হিসাব নিকাশে রাশিয়া বলছে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করবে। এদিকে ইরানে পারমাণবিক হামলার হুমকি, পদ হারানোর পথে ডোনাল্ড ট্রাম্প, নিজের পায়ে নিজেই কোড়াল মারলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া ঘন হচ্ছে। পাকিস্তানের শান্তি পরিকল্পনা, হরমুজ প্রণালীর জট, ট্রাম্পের অগ্নিগর্ভ ভাষা, সব মিলিয়ে পৃথিবী দাঁড়িয়ে আছে এমন এক সন্ধিক্ষণে যেখানে একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। ইতিহাসে কিছু রাত থাকে যেগুলো শুরু হয় সাধারণভাবে, কিন্তু শেষ হয় পৃথিবীর মানচিত্র বদলে দিয়ে। ওয়াশিংটনের ঘড়িতে যখন রাত 8টার দিকে সময় এগোচ্ছিল, তখন পৃথিবীর বহু শহরে মানুষ ঘুমাতে পারছিল না, কারণ একজন মানুষ বারবার সামাজিক মাধ্যমে লিখছিলেন, বলছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন, আর সেই মানুষটির নাম ডোনাল্ড ট্রাম্প। তাই বিশ্বের কোটি মানুষের মনে প্রশ্ন, ট্রাম্প আসলে কি পরিকল্পনা করছেন, আর তার মনেই বা কি চলছে? এদিকে যুদ্ধবিরতির মাঝেও ইরানে ইসরায়েলের হামলা, কি করবে তেহরান? এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তেলের বিনিময়ে চীনের কাছ থেকে উচ্চপালার ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেলের বদলে এসেছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ। যুদ্ধে দূরে থাকলেও নেপথ্যে ইরানের শক্তি বাড়াচ্ছে বেইজিং। বার্তা স্পষ্ট, পরের সংঘাতের জন্য ইরান এখন আরও প্রস্তুত। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। চলমান যুদ্ধে পরাজয় বরণ করে ইরানের 10 দফা দাবি মানতে রাজি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 10 দফা দাবি নিয়ে এই সপ্তাহের মধ্যে পাকিস্তানে আলোচনায় বসবেন দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাথে আরো বিশেষজ্ঞরা। সকলেই কমেন্টে বলুন আলহামদুলিল্লাহ। কি থাকছে ইরানের 10 দফা দাবি, বিস্তারিত আলোচনা করব। এদিকে ইরাক, কুয়েত, কাতারে ইরানের হামলা, ফের বন্ধ হলো হরমুজ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের 10 শর্ত মেনে নিয়ে পিছু হটলো আমেরিকা। পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের বিজয়। তেহরানের রাস্তায় চলছে বিজয় মিছিল। হরমুজ প্রণালী থাকবে ইরানের হাতে। জাহাজ প্রতি টোল নিবে 25 কোটি টাকা। ইরানের শর্ত অনুযায়ী সরিয়ে নিতে হবে সামরিক ঘাঁটি। আর এতে চরম হুমকিতে পড়লো তাবেদার রাজারা। আমেরিকার আভ্যন্তরীণ চাপে পিছু হটে ট্রাম্প। যুদ্ধ অপরাধের দায়ে হতে হবে ক্ষমতাচ্যুত, যেতে হবে জেলে। ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন সাইকো বললেন বিরোধী দলীয় নেতা বার্নি স্যান্ডার। বীরের মতো লড়ে আমেরিকা ইসরায়েলের দর্প চূর্ণ করে দিল বীরের জাতি ইরান। দর্শক, ইরানের এই মহাবিজয়ে যারা খুশি তারা এখানে ফলো করে ভিডিওটা লাইক শেয়ার দিয়ে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। যুদ্ধবিরতি ঘোষণায় আগেই আরেক যুদ্ধ হয়ে গেছে জাতিসংঘে। নিরাপত্তা পরিষদের সভা তখন উত্তেজনায় ভুগছে। একদিকে ওয়াশিংটন ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে মস্কো আর বেইজিং এর অনুর অবস্থান। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যখন বাহরাইনের আনা প্রস্তাবটি পাশ করা হলো, তখন মুহূর্তের জন্য পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু সেই স্তব্ধতা ভেঙে চীন ও রাশিয়া তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতেই দৃশ্যপট বদলে যায়। হরমুজ প্রণালীতে পশ্চিমা সামরিক হস্তক্ষেপের যে নীল নকশা তৈরি হয়েছিল, তা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। ইরানকে দেখছে পশ্চিমা আগ্রাসনের মুখে রুখে দাঁড়ানোর বড় ঢাল হিসেবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়া ও চীনের এই দায়িত্বশীল ভূমিকা নিরাপত্তা পরিষদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের হাত থেকে রক্ষা করেছে। তেহরানের মতে এই প্রস্তাবের আড়ালে মূলত ইরানের ওপর আরো বড় কোনো হামলার বৈধতা খোঁজার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে যুদ্ধক্ষেত্র এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। ইরানের শাহরিয়ার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাশাই রেলওয়ে সেতু সবখানি আছড়ে পড়ছে মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। আলবোর্স প্রদেশের শাহরিয়ারে আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত 9 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কান্নার শব্দ আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে আকাশ। ইস্পাহান প্রদেশেও হামলা হয়েছে কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে, যেখানে ঝরেছে আরো 2টি প্রাণ। ইরানও চুপ করে বসে নেই। তাদের এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি যুদ্ধের এক নতুন অধ্যায় শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি হুঙ্কার ছেড়ে বলেছেন, ফাতেহ এবং হাইবার শেকান ক্ষেপণাস্ত্রের নতুন লঞ্চ প্ল্যাটফর্মগুলো প্রস্তুত। আগের সব হামলার জবাব এবার দ্বিগুণ শক্তি নিয়ে দেওয়া হবে। যুদ্ধের আঁচ পৌঁছে গেছে দক্ষিণ লেবাননেও। সেখানে ইসরায়েলি বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিরোধ যোদ্ধাদের সাথে সম্মুখ সমরে 4 ইসরায়েলি সেনা গুরুতর আহত হওয়ার পর তেল আবিব তাদের বিমান হামলা আরও জোরদার করেছে। চীনের প্রতিনিধি জাতিসংঘে ওয়াশিংটনের কড়া সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগুন নেভানোর বদলে তাতে আরও ঘি ঢালছে। চীন মনে করে হরমুজ প্রণালী নিয়ে বাহরাইনের আনা প্রস্তাবটি ছিল মূলত একটি ছদ্মবেশী সামরিক তৎপরতা। বেইজিং এবং মস্কো পাল্টা একটি শান্তি প্রস্তাব জমা দিয়েছে, যেখানে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বদলে আঞ্চলিক দেশগুলোর সরাসরি আলোচনার ওপর জোর দেওয়া হয়েছে। গোপন আলোচনার টেবিলও কিন্তু সরগরম। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সাথে নেপথ্যে নিবিড় যোগাযোগ চলছে। তেহরান আলোচনায় কিছুটা নমনীয়তা দেখালেও তাদের পূর্ব শর্ত থেকে সরতে নারাজ। দুই পক্ষের মাঝে মধ্যস্থতা করে একটি আলোচনার পরিবেশ তৈরির জন্য ইসলামাবাদ এখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। খার্ক দ্বীপের ওপর চালানো সিরিজ বিমান হামলা ইরানের জ্বালানি খাতের ওপর এক বড় আঘাত।
মেহের নিউজ এজেন্সির খবর অনুযায়ী মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো এই কৌশলগত দ্বীপে বারবার হানা দিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ ব্যবস্থা স্থবির করে দিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়াই যে এই হামলার মূল লক্ষ্য তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেভেনজিয়া নিরাপত্তা পরিষদের সরাসরি প্রশ্ন তুলেছেন, ইরানকে ছাড়া কিভাবে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? মস্কোর সাফ কথা, এই পানিপথ রাশিয়ার এবং চীনের বন্ধু প্রতিম দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। সেখানে পশ্চিমা কোনো আধিপত্য মেনে নেওয়া হবে না। মস্কো এবং বেইজিং এখন একজোট হয়ে একটি বিকল্প রেজলিউশন তৈরি করছে, যা মূলত আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের চার্টার অনুযায়ী পরিচালিত হবে। এক রাতেই শেষ হয়ে যাবে গোটা একটি সভ্যতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুঁকারে এখন তোলপাড় গোটা বিশ্ব। ইরানের বিরুদ্ধে এমন ভয়াবহ পারমাণবিক যুদ্ধের প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়ার পর খোদ আমেরিকার রাজনীতিতে শুরু হয়েছে এক নজিরবিহীন নাটকীয়তা। রিপাবলিকান ও ডেমোক্রেটদের লড়াই এখন আর কেবল ভোটের ময়দানে নেই, তা গড়িয়েছে হোয়াইট হাউসের গদি দখলের চূড়ান্ত যুদ্ধে। প্রেসিডেন্টের এই আগ্রাসী মনোভাবে ক্ষোভে ফেটে পড়েছেন ডেমোক্র্যাট নেতারা। তারা স্পষ্ট ভাষায় বলছেন, ট্রাম্প এখন সম্পূর্ণ মানসিকভাবে অপ্রকৃতস্থ। তাদের মতে ট্রুথ সোশ্যালে করা তার ওই পোস্টটি কেবল একটি হুমকি নয়, বরং তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ট্রাম্পকে আর এক মুহূর্ত ক্ষমতায় রাখা নিরাপদ নয় বলে দাবি উঠেছে। কংগ্রেসের ডেমোক্রেটদের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করার জন্য। এই আইনের মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করেন প্রেসিডেন্ট দেশ পরিচালনায় অক্ষম, তবে তাঁকে ক্ষমতা থেকে সাময়িক বা স্থায়ীভাবে সরিয়ে দেওয়া যায়। ইরানের মতো একটি প্রাচীন সভ্যতাকে মুছে দেওয়ার হুমকি কোনো সুস্থ মস্তিষ্কের নেতার কাজ হতে পারে না বলে সাফ জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস সদস্যরা। মিনেসোটার প্রতিনিধি এলহান ওমের সরাসরি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই উন্মাদকে এখনই থামাতে হবে। হয় 25তম সংশোধনী আনুন, না হয় অভিশংসন করুন। একজন মানসিকভাবে ভারসাম্যহীন মানুষের হাতে পারমাণবিক কোড থাকতে পারে না। একই সুরে সুর মিলিয়েছেন রাশিদা তালিব ও প্রমিলা জয়পালরা। তাঁদের মতে ট্রাম্পের এই এক গেমই বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ইরানি বংশোদ্ভূত নবীন কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি এই ঘটনায় সবচেয়ে বেশি সরব হয়েছেন। তিনি বলেন, আমার পূর্বপুরুষদের দেশ বা কোনো সভ্যতা এভাবে ডোনাল্ড ট্রাম্পের খেয়ালের বলি হতে পারে না। তিনি ট্রাম্পের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা তাদের দেশপ্রেমের পরিচয় দিয়ে প্রেসিডেন্টকে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি দেন। কেবল 25তম সংশোধনী নয়, ডেমোক্রেটরা এখন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই তাকে দ্বিতীয়বার অভিশংসনের প্রস্তুতি নিচ্ছেন। হাউসের ডেমোক্র্যাট লিডার হাকিম জাফরিস জানিয়েছেন, ট্রাম্পের এই অবিবেচক যুদ্ধংদেহী মনোভাবের বিরুদ্ধে কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে না। তারা যুদ্ধের ক্ষমতা সীমিত করার বিল পাশের পাশাপাশি ট্রাম্পকে গদিচ্যুত করার সব পথ খতিয়ে দেখছেন। সমালোচকদের মতে সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে ট্রাম্প এমনিতেই কোণঠাসা ছিলেন। এরপর ইরানের ওপর তার এই নতুন হুমকি তার ডিক্টেটর সুলভ আচরণকেই জনসমক্ষে নিয়ে এসেছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিড এঙ্গেল এই দাবিগুলোকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ডেমোক্র্যাটরা ট্রাম্প শপথ নেওয়ার আগে থেকেই তাকে সরানোর ষড়যন্ত্র করছে। তারা দুর্বল এবং অকার্যকর, তাই তারা কেবল অভিযোগই করতে জানে। ট্রাম্প সমর্থকদের দাবি এটি ট্রাম্পের বিশেষ দর কষাকষির কৌশল মাত্র। এদিকে ট্রাম্পের বাঁধানো যুদ্ধের এই দামামায় মার্কিন অর্থনীতিতেও ধস নামার উপক্রম হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ডেমোক্র্যাট নেতাদের অভিযোগ, ট্রাম্পের জেদ বজায় রাখতে গিয়ে মধ্যবিত্ত আমেরিকানদের পকেট কাটা যাচ্ছে। যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার অপচয় করে দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে। বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের এই হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে জাতিসংঘ। তারা মনে করিয়ে দিয়েছে যে যুদ্ধের কিছু সুনির্দিষ্ট নিয়ম থাকে। কোনো একটি সম্পূর্ণ সভ্যতাকে ধ্বংস করার হুমকি সরাসরি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। বিস্ময়করভাবে কিছু রিপাবলিকান নেতাও এখন ট্রাম্পের থেকে দূরত্ব বজায় রাখছেন। মার্জারি টেলর গ্রিনের মতো কট্টর সমর্থকরাও পরিস্থিতির গুরুত্ব বুঝে উল্টো সুর গাইছেন। অনেকেই মনে করছেন যদি মন্ত্রিসভা থেকে সমর্থন পাওয়া যায়, তবে আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টকে 25তম সংশোধনীর মাধ্যমে বিদায় নিতে হতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা হলেও উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। ইরান যুক্তরাষ্ট্রের ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির পরও ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শান্তি প্রক্রিয়ায় নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার শেষ মুহূর্তে ইরানও যুদ্ধবিরতিতে সম্মতি দেয়। তবে এরপরও ইসরায়েল তাদের সামরিক অভিযান অব্যাহত রাখে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের দাবি, বুধবার ভোরে ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন করে হামলা চালানো হয়েছে। তাদের মতে, যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালিয়ে যাচ্ছিল, আর এর জবাব হিসেবেই এই হামলা। যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওয়াশিংটন আপাতত 2 সপ্তাহের জন্য ইরানের সামরিক অভিযান স্থগিত রাখবে এবং ইরানের দেওয়া 10 দফা প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি। এ নিয়ে চলছে কূটনৈতিক তৎপরতাও। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের উদ্যোগে আগামী শুক্রবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা 2 সপ্তাহ ধরে চলতে পারে বলে জানা গেছে। তবে এই কূটনৈতিক উদ্যোগের মধ্যেই ইসরায়েলের নতুন হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মাঝেও এমন সামরিক পদক্ষেপ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তবে এ নিয়ে এখনো পর্যন্ত তেহরানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই যুদ্ধবিরতি চুক্তি লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার বক্তব্য অনুযায়ী দক্ষিণ লেবাননে অভিযান জোরদার করেছে ইসরায়েল এবং সেখানে হিজবুল্লাহর বিরুদ্ধে একটি বাফার জোন তৈরির লক্ষ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং লেবানন ইস্যু মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলেছে। এছাড়া শান্তি আলোচনা কতটা সফল হবে তা নিয়েও রয়ে গেছে সংশয়।
এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের লাভান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। বুধবার ৮ এপ্রিল সকালে এ হামলার ঘটনা ঘটে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল 10টা নাগাদ লাভান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই নিরাপত্তা এবং অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অবকাঠামো রক্ষায় কাজ শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পাশাপাশি দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে দাবি করে প্রতিষ্ঠানটি সাধারণ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আমরা প্রিয় দেশবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, গণপরিবহন ব্যবহার এবং জ্বালানি সাশ্রয় করে এই শিল্পকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি। লাভান দ্বীপে হামলার প্রতিবাদে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB সংবাদ টিকারের মাধ্যমে জানায় যে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লাভান দ্বীপের হামলার 1 ঘণ্টার মধ্যেই ইরান এই পাল্টাপাল্টি অভিযান শুরু করে। যদিও এই হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। এদিকে ইরাক, কুয়েত, কাতারে ইরানের হামলা, ফের বন্ধ হল হরমুজ। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হতে না হতেই চুক্তি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। বুধবার লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ধ্বংসাত্মক বোমা হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের অন্তত 3টি প্রতিবেশী দেশে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনীও। পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দেওয়ার কয়েক ঘণ্টা পর আবারও গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দিয়েছে মোজতবা খামেনির দেশ। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় ইরাক, কুয়েত ও কাতারে আজ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার চলাচল আবারও বন্ধ করেছে ইরান। রয়টার্সে প্রকাশিত তথ্য বলছে, বুধবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস ও আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন দূতাবাস এই হামলার বিষয়টি নিশ্চিত করে ইরাকে আমেরিকান স্বার্থের উপর অব্যাহত নিরাপত্তা হুমকির কথা জানিয়েছে। অন্যদিকে কাতার তাদের আকাশসীমায় ইরানের ছোড়া 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সবকটি হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। এদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় তাদের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা এবং বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের বেশ কয়েকটি স্থাপনা এবং পানি শোধনাগারে বা ডেসালিনেশন প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রাম্প দেরিতে হলে বুঝতে পারছে ইরানের পক্ষে রাশিয়া এবং চীন কাজ করছে, ফলে এই যুদ্ধ লম্বা সময় ধরে চলবে। এই যুদ্ধে ট্রাম্প জিতবে না। ইরান যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েল বা আমেরিকার মধ্যে না, এটা বিশ্ব শক্তিধর দেশগুলোর একটা প্রতিযোগিতা, একটা জয় পরাজয়ের হিসাব নিকাশ। সেই হিসাব নিকাশে রাশিয়া বলছে, যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে। তার মানে বুঝতে পারছেন যে ইরান একা একা লড়াই করেনি। ইরানের সাথে ছিল রাশিয়া, ইরানের সাথে ছিল চীন। ফলে তাদের একটা সমর্থন ইরানকে উৎসাহ জুগিয়েছে এবং মাটি কামড়ে পড়ে থেকেছে। ট্রাম্প দেরিতে হলে বুঝতে পারছে যে ইরান বিচ্ছিন্ন নয় এবং ইরানের পক্ষে রাশিয়া এবং চীন কাজ করছে, ফলে এই যুদ্ধ লম্বা সময় ধরে চলবে। এই যুদ্ধে ট্রাম্প জিতবে না। একটু দেরিতে হলেও 5 সপ্তাহের ব্যবধানে যে ট্রাম্প পিছু উঠলো, এটা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় পরাজয়ের হাত থেকে রক্ষা। তারপরেও কিন্তু রাশিয়া বলছে শোচনীয় পরাজয় বরণ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা কি বলছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর বিনা উস্কানিতে একপক্ষীয় এবং আগ্রাসী হামলা চালিয়েছে। এই যুদ্ধে দেশ দুটি শোচনীয় পরাজয় বরণ করেছে। স্পুতনিক রেডিওকে আজ বুধবার মারিয়া বলেন, আমাদের দেশ একেবারে শুরু থেকে প্রথম বিবৃতিতে বলেছিল এই আগ্রাসন অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই। তো শেষ পর্যন্ত তাই হলো এবং এখন মানে কিভাবে সামাল দেবে এটা দেখার বিষয়, যে কিভাবে এই পরাজয়টা, যেমন আরো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেছে যে বলা হচ্ছে যে শুরু থেকে রাশিয়া ইরানের বিরুদ্ধে
আগ্রাসন অবিলম্বে বন্ধে একটি বাস্তব রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধান শুরু করার প্রয়োজনীয়তার উপর কথা বলে আসছে। পাশাপাশি এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই বলেও তারা বলেছে। ট্রাম্প ঘোষণা দেন তিনি ইরানের উপর বোমা এবং আক্রমণ 2 সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছে। এখন 1340 জনের বেশি মারা গেছে। সবচেয়ে বড় কথা হলো যে এই যুদ্ধে যেহেতু বিজয় অর্জন করা যাবে না, সেই কারণে দেখেন 10,000 সৈন্য সামন্ত জড়ো করছে এবং বলা হয়েছে যে স্থল অভিযান চালানো হবে। ইরান নিশ্চিত ছিল যে স্থল অভিযান দিয়ে ইরানকে কাবু করা যাবে না, কারণ ইরানের যে বিশাল মরুভূমি, পর্বতমালা এবং সমুদ্র, এগুলো এত জটিল এবং কঠিন পথ, এগুলো অতিক্রম করে ইরান দখল করা বা ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়া লম্বা সময় ধরে, এটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সম্ভব না। আর আকাশপথে ব্যয়বহুল এই যুদ্ধ পরিচালনা করাও অর্থনীতির জন্য খারাপ। সবচেয়ে বড় কথা হলো হরমুজ প্রণালী তারা অবমুক্ত করতে পারেনি। শেষ পর্যন্ত চাপ দিয়ে হুমকি ধামকি নানা আলাপ আলোচনা, বিশেষ করে পাকিস্তান নিজেও যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সুতরাং পাকিস্তানের এই চেষ্টার মধ্য দিয়ে শেষ পর্যন্ত এটা সফল হয়েছে। কিন্তু এর ফলে কি হলো, মানে যুক্তরাষ্ট্রের প্রাপ্তি কি, ইসরায়েলের প্রাপ্তি কি? ইসরায়েল তো আরো তার অবস্থা খারাপ হয়ে গেল, কারণ যেহেতু আমেরিকা সরে গেল এবং এমন একটা চুক্তি, যে চুক্তি শুধুমাত্র ইরানে না, বলা হচ্ছে যে ইরানের মিত্রদেরকেও নিরাপত্তা দিতে হবে। তার মানে হুতি হচ্ছে ইয়েমেন, হিজবুল্লাহ মানে লেবানন এবং ইরাকের, তাহলে তারা প্রোটেকশন পেয়ে গেল এবং এই এখন ইরান আরো শক্তিশালী হয়ে উঠবে এই ঘটনার মধ্য দিয়ে। সুতরাং এখন বলতে গেলে যদি বিশ্ব শক্তির টানাপোড়ন ধরা হয়, তাহলে সেই টানাপোড়নে কিন্তু পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সামনে চলে আসলো কিন্তু রাশিয়া এবং চীন। এবং এখন ইরান যেহেতু লম্বা সময় ধরে যুদ্ধ করতে পেরেছে, ইরানের উপর এখন আস্থা পাবে রাশিয়া এবং চীন, এবং ইরানকে আরো সজ্জিত করবে। ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যে তার রাজত্ব কায়েম করে। এখন চীন এবং রাশিয়া তারা কিন্তু ইরানকে সাপোর্ট দেবে, যে তারা পাল্টা ইরান যত শক্তিশালী হবে অস্ত্র শস্ত্রে, তত বেশি দুর্বল হয়ে পড়বে ইসরায়েল এবং আমেরিকা। সম্ভবত সামনে অন্য ধরনের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হবে। দর্শক, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া ঘন হচ্ছে। পাকিস্তানের শান্তি পরিকল্পনা, হরমুজ প্রণালীর জট, ট্রাম্পের অগ্নিগর্ভ ভাষা, সব মিলিয়ে পৃথিবী দাঁড়িয়ে আছে এমন এক সন্ধিক্ষণে যেখানে একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। ইতিহাসে কিছু রাত থাকে যেগুলো শুরু হয় সাধারণভাবে, কিন্তু শেষ হয় পৃথিবীর মানচিত্র বদলে দিয়ে। ওয়াশিংটনের ঘড়িতে যখন রাত 8টার দিকে সময় এগোচ্ছিল, তখন পৃথিবীর বহু শহরে মানুষ ঘুমাতে পারছিল না, কারণ একজন মানুষ বারবার সামাজিক মাধ্যমে লিখছিলেন, বলছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন, আর সেই মানুষটির নাম ডোনাল্ড ট্রাম্প। তাই বিশ্বের কোটি মানুষের মনে প্রশ্ন, ট্রাম্প আসলে কি পরিকল্পনা করছেন, আর তার মনেই বা কি চলছে? ট্রাম্পের ভাষা সবসময় নাটকীয়, কিন্তু এবারের কথাগুলো যেন অন্যরকম ভার বহন করছিল। তিনি রাতে টুইট করে লিখলেন, ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করা সম্ভব। এমন বাক্য ইতিহাসে নতুন নয়, কিন্তু সময়টা ছিল অস্বাভাবিক, কারণ এই মুহূর্তে যুদ্ধ চলছিল, তেলের দাম আকাশ ছুঁয়েছে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ, আর বিশ্ব অর্থনীতি শ্বাসরুদ্ধ অবস্থায়। এই জায়গাটাতেই এসে সন্দেহ জাগে, কারণ ট্রাম্পের একটা স্বভাব আছে, তিনি অনেক সময় এমন কথা বলেন যা বাস্তবতার চেয়ে মনস্তত্ত্বের খেলা বেশি। তিনি জানেন ভয় দেখানো কখনো কখনো যুদ্ধ করার চেয়েও কার্যকর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সাধারণ কোনো আঞ্চলিক সংঘাত নয়, এটি এমন এক দাবার বোর্ড যেখানে প্রতিটি ঘুঁটি নড়লে পৃথিবীর অন্য প্রান্ত কেঁপে ওঠে। হরমুজ প্রণালী সেই দাবার বোর্ডের কেন্দ্রবিন্দু। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি এই সরু জলপথ দিয়ে চলাচল করে। সেটি বন্ধ মানে শুধু যুদ্ধ নয়, বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন ধীর হয়ে যাওয়া। এই অবস্থায় পাকিস্তান এগিয়ে এলো মধ্যস্থতাকারী হয়ে। তাদের পরিকল্পনা ছিল 2 ধাপে, প্রথমে যুদ্ধবিরতি, তারপর স্থায়ী চুক্তি, যার নাম দেওয়া হয়েছিল সম্ভাব্য ইসলামাবাদ চুক্তি। শান্তিপূর্ণ, যুক্তিসঙ্গত, আর পৃথিবীর মানুষও আশার আলো দেখতে শুরু করেছিল। কিন্তু ট্রাম্প সেটিকে বললেন যথেষ্ট ভালো নয়। এখানেই প্রশ্ন জন্ম নেয়, ট্রাম্প কি সত্যিই যুদ্ধ চান, নাকি তিনি যুদ্ধের ভয় দেখিয়ে কূটনৈতিক জয় আদায় করতে চান? ট্রাম্পকে বোঝার জন্য তার রাজনৈতিক চরিত্র বুঝতে হয়। তিনি রাজনীতিবিদ কম, দর কষাকষির ব্যবসায়ী বেশি। তার ভাষা প্রায় অতিরঞ্জিত, যেন আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্ত করার জন্য আগেই দাম বাড়িয়ে রাখা। তিনি ভালো করেই জানেন ভয় একটি কৌশল, শত্রুকে যেমন ভয় দেখায়, মিত্রদেরও তেমনি চাপ দেয়। কিন্তু এবার সমস্যা হলো, এই ভয় বাস্তব অস্ত্রের উপর দাঁড়িয়ে আছে, কারণ এই সময়ে মার্কিন সেনাবাহিনীতে বড় রদবদল হয়েছে। সামরিক নেতৃত্বে পরিবর্তন সাধারণ ঘটনা হলেও যুদ্ধের মাঝখানে এটি অন্য বার্তা দেয়। এটি বোঝায় সিদ্ধান্ত গ্রহণের কাঠামো ও বাস্তবায়নের লক্ষ্যে সব নতুন করে সাজানো হচ্ছে। ইতিহাস বলছে বড় সামরিক অপারেশনের আগে প্রায়ই এমন পুনর্বিন্যাস ঘটে। তবে আসলে কি যা অনুমান করছি তাই হতে যাচ্ছে জানে? তবে বাস্তবতা আরও জটিল। যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাবে, এই ধারণা যতটা ভয়ঙ্কর, বাস্তবে ততটা সহজ নয়। পারমাণবিক অস্ত্র কোনো সাধারণ বোমা নয়, এটি রাজনৈতিক আত্মঘাতী অস্ত্র। একবার ব্যবহার মানেই আন্তর্জাতিক আইন, নৈতিকতা এবং কূটনৈতিক সম্পর্কের এমন ভাঙন যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। হোয়াইট হাউস ইতোমধ্যেই বলেছে পারমাণবিক হামলার কোনো পরিকল্পনা নেই। এই বক্তব্যকে হালকাভাবে নেওয়া যায় না, কারণ আমেরিকার সামরিক সিদ্ধান্ত একক ব্যক্তির আবেগে নির্ভর করলেও সেটি বহু স্তরীয় কাঠামোর মধ্য দিয়ে বাস্তবায়িত হয়। তবুও ভয় কেন রয়ে যাচ্ছে? কারণ যুদ্ধের সময় যুক্তি প্রায়ই আবেগের কাছে হার মানে। ইরানও পিছিয়ে নেই, তারা স্পষ্ট জানিয়েছে অস্থায়ী যুদ্ধবিরতি নয়, পুরো যুদ্ধের সমাপ্তি চাই। তাদের অভিজ্ঞতা বলছে বিরতি মানে প্রতিপক্ষের পুনর্গঠন, তাই তারা হরমুজ খুলতে অস্বীকৃতি জানিয়েছে। এটি শুধু সামরিক সিদ্ধান্ত নয়, অর্থনৈতিক অস্ত্র। বিশ্ব তেলের বাজারকে চাপের মধ্যে রেখে তারা কৌশলগত সুবিধা নিতে চাইছে। এই টানাপোড়েনে ট্রাম্পের হুমকি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায় নজর এড়িয়ে যায়। ট্রাম্প একই সঙ্গে যুদ্ধের হুমকি দেন এবং কয়েক ঘন্টা পরই বলেন চুক্তির সম্ভাবনা ভালো।
এই দ্বৈততা তার কৌশলের অংশ। তিনি সংকটকে চরমে নিয়ে গিয়ে শেষ মুহূর্তে সমঝোতার দরজা খুলতে পছন্দ করেন। ব্যবসায়িক ভাষায় একে বলা যায় ম্যাক্সিমাম প্রেশার বার্গেনিং। তাহলে কি সবই নাটক? না, পুরোপুরি নয়। কারণ যুদ্ধ ইতোমধ্যে বাস্তব। হামলা চলছে, মানুষ মারা যাচ্ছে, অবকাঠামো ধ্বংস হচ্ছে। শরীফ ইউনিভার্সিটি, পেট্রোকেমিক্যাল স্থাপনা, শহরের ভবন, রেল লাইন সবই এই সংঘাতের সাক্ষী। যুদ্ধ যখন এত দূর এগিয়ে যায়, তার একটি ভুল হিসাবও বড় বিস্ফোরণ ঘটাতে পারে। এখানেই সবচেয়ে বড় ঝুঁকি। ট্রাম্প হয়তো পারমাণবিক হামলা চান না, কিন্তু তিনি এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যেখানে ঘটনাগুলো নিজের গতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইতিহাসে বহু যুদ্ধ শুরু হয়েছে ইচ্ছাকৃত সিদ্ধান্তে নয়, বরং ভুল বোঝাবুঝি ও উত্তেজনার চেইন রিয়াকশন। ন্যাটোর দূরত্ব গুরুত্বপূর্ণ সংকেত। পশ্চিমা মিত্ররা সরাসরি সমর্থন দিচ্ছে না। এর অর্থ যুক্তরাষ্ট্র যদি বড় আকারে হামলা চালায়, তবে সেটি অনেকটাই একক সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক বৈধতার প্রশ্ন তখন সামনে আসবে। আর আন্তর্জাতিক আইন, বেসামরিক অবকাঠামো ধ্বংস করলে সেটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এই সতর্কতাও ইতোমধ্যেই উচ্চারিত হচ্ছে। ফলে সামরিক সিদ্ধান্ত এখন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আদালতের ইতিহাসেও লেখা হতে পারে। এই অবস্থায় ট্রাম্প যেন দুই রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন। একদিকে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে দ্রুত জয় দাবি করার প্রলোভন, অন্যদিকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক মূল্য, যা আমেরিকার বৈশ্বিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশ্ব এখন অপেক্ষা করছে তিনি কোন পথ বেছে নেবেন। সম্ভবত সবচেয়ে বাস্তব উত্তর হলো ট্রাম্প হামলার হুমকি ব্যবহার করছেন চাপ তৈরির জন্য। তিনি জানেন যুদ্ধ যত দীর্ঘ হবে, অর্থনৈতিক চাপ তত বাড়বে, আর সেই চাপ শেষ পর্যন্ত সবাইকে আলোচনার টেবিলে আনবে। কিন্তু বিপদ এখানেই, যখন কেউ বারবার আগুনের কথা বলে, একসময় আগুন সত্যিই জ্বলে উঠতে পারে। অনেকটা সেই রাখাল আর বাঘের গল্পের মতো। ইরানের এক তরুণের কথায় পুরো পরিস্থিতির সারাংশ ধরা পড়ে। আমরা সাধারণ মানুষ কিছুই করতে পারি না, ট্রাম্পকে তো থামাতে পারবো না। এই বাক্যটি শুধু ইরানের নয়, এটি আজকের বিশ্বের বাস্তবতা। কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকজন নেতার সিদ্ধান্তের উপর। তাই প্রশ্নটি এখনো খোলা রয়ে গেছে। ট্রাম্প কি সত্যিই হামলা চালাবেন? সম্ভবত তিনি চান সবাই বিশ্বাস করুক তিনি পারেন, কারণ সেই বিশ্বাসই তার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু ইতিহাস শেখায়, যখন বিশ্ব মনে করে সবই ব্লাফ, তখনই কখনো কখনো বাস্তব বিস্ফোরণ ঘটে। আজ পৃথিবী সেই অনিশ্চয়তার মধ্যেই দাঁড়িয়ে, রাত নামছে, ঘড়ির কাঁটা এগোচ্ছে, আর বিশ্ব অপেক্ষা করছে। এটি কি শুধু আরেকটি রাজনৈতিক নাটক, নাকি ইতিহাস